সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পিকেএসএফ এর নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করা হয়। সেই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব পার্বত্য অঞ্চলে পিকেএসএফ এর অর্থায়নে গড়ে ওঠা বিভিন্ন উদ্যোগ সম্পর্কে। এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ মশিউর রহমান। আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন পিকেএসএফ এর সহযোগী সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক জনাব ইকবাল আহমেদ। আপনাদের উভয়কে স্বাগত জানাচ্ছি। সুধী দর্শক মণ্ডলী, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন নতুন উদ্যোগকে পৃষ্ঠপোষকতা দিয়ে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে 2001 সালে পিকেএসএফ অপেক্ষাকৃত অগ্রসর সদস্যদের জন্য একটি কর্মসূচি হাতে নেয়। এই কার্যক্রমের আওতায় প্রায় 12 লক্ষ পরিবারের কর্মসংস্থান হয়েছে। পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠী কিভাবে এই কার্যক্রম হতে উপকৃত হচ্ছে, এই বিষয়ে একটি প্রামাণ্যচিত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে শুধু সমতলেই নয়, পার্বত্য জেলাগুলোতেও ক্ষুদ্র ব্যবসায় আর্থিক সহায়তা করে আসছে। তারই ধারাবাহিকতায় রাঙামাটি জেলার সদর উপজেলার তংচঙ্গা গ্রামের লাকি চাকমার দর্জির দোকান করতে আর্থিক সহায়তা করেছে। এই গ্রামের পাহাড়ের পাদদেশে মেইন রাস্তার পাশে লাকি চাকমা থান কাপড় ও কাপড় সেলাই করার দোকান 2 বছর পূর্বে গড়ে তোলেন। তার দোকান গড়ার শুরু থেকেই পিকেএসএফ এর সহযোগী সংস্থা আর্থিক সহায়তা করে আসছে। তার দোকানে তার স্বামী নিজেই দর্জির কাজ করেন, তাই তার দোকানে বাড়তি লোকের প্রয়োজন হয় না। একসময়ের গৃহবধূ লাকি চাকমা আজ কাপড় ও দর্জির দোকান চালিয়ে স্বাবলম্বী। প্রথমে আমি বাড়িতে সেলাই করতাম, করার পর তারপর আইডিএফ থেকে 10,000 টাকা লোন নিলাম। নেওয়ার পরে বাড়িতে কিছু কিছু কাপড় তুললাম, তোলার পরে তারপর এই দোকানটা নিলাম। সেই পরে 15,000 টাকা নিলাম। নেওয়ার পরে এই তো সেলাই করলাম, কাপড় তুললাম। তোলার পরে আবার 20,000 টাকা লোন নিলাম। নেওয়ার পরে স্বামী স্ত্রী দুজনে আমরা সেলাই করে আমাদের সুখের সংসার চলতেছে। কারণ আমরা খুব সুখী। শুধু পাহাড়েই নয়, পিকেএসএফ এর সহযোগী সংস্থা রাঙামাটি শহরের পর্যটন রোডে গড়ে ওঠা উপজাতীয় সামগ্রীর মার্কেটের দোকানেও আর্থিক সহায়তা করে আসছে। সাথী মার্মা পিকেএসএফ এর সহযোগী সংস্থার আর্থিক সহায়তা নিয়ে এই মার্কেটে নিউ ইমানুয়েল নামে উপজাতীয় সামগ্রীর দোকান গড়ে তুলেছেন। এই দোকান গড়ার আগে তিনি এই মার্কেটের অন্য একটি দোকানে সেলস গার্লের কাজ করতেন। আমরা পিকেএসএফ এর অর্থায়নে এবং আইডিএফ এর সহযোগিতায় আর্থিকভাবে অনগ্রসর জনসাধারণকে আর্থিক সমৃদ্ধতার জন্য ঋণ কর্মসূচির আওতায় এনেছি। রাঙ্গামাটির পর্যটন রাস্তার মধ্যে পাহাড়ি ব্যবহারযোগ্য সামগ্রীর অনেকগুলো দোকান আছে। এদের মধ্যে আমরা অনেককে ঋণ প্রদান করে দোকান পরিচালনার ব্যবহার্য সামগ্রী ক্রয়ের জন্য সুযোগ করে দিয়েছি এবং তারা এই দোকান পরিচালনা করে আর্থিকভাবে সমৃদ্ধ হয়েছেন। কিস্তি প্রদান করার পরেও তারা নিজেদের পুঁজি বৃদ্ধি করে দোকান পরিচালনা করতে সক্ষম হচ্ছেন। এখানে পাহাড়িদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রীর পাশাপাশি পর্যটকদের জন্য নানা রকম সুভেনিয়ার বিক্রি করা হয়। পর্যটন রোডে দোকান হওয়ায় তার দোকানের বিক্রিও অনেক ভালো। গত কয়েক বছর যাবৎ দোকান চালিয়ে তিনি পিকেএসএফ এর আর্থিক সহায়তার টাকা পরিশোধ করেও নিজের সংসার চালাচ্ছেন। আইডিএফ এর কাছ থেকে লোন নিয়ে এই দোকান চালাচ্ছি। এই দোকানের ইনকাম দিয়ে লোন পরিশোধ করছি, প্লাস সংসারও চালাচ্ছি। আগামী বছর চেষ্টা করছি পাশে আরেকটা দোকান নেওয়ার। তিনি আশা করছেন এবারের টাকা পরিশোধ করে তিনি পিকেএসএফ এর সহযোগী সংস্থার সহায়তা নিয়ে এই মার্কেটে আরও একটি দোকান করবেন।
পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে পার্বত্য জেলায় আর্থিক সহায়তা দিতে এগিয়ে না আসলে হয়তো লাকি চাকমা বা সাথী মারমা আজ নিজ এলাকায় কাজ করে সচ্ছল জীবনযাপন করতে পারতেন না। শ্রোতী দর্শক মণ্ডলী, প্রতিবেদনটি দেখলাম যেখানে কয়েকজন সফল উদ্যোক্তার কাহিনী রয়েছে এবং কিভাবে তারা উদ্যোক্তায় রূপান্তরিত হলো সেই চিত্রটি প্রস্ফুটিত হয়েছে। আলোচনার পালা। আলোচনায় প্রথমে ইকবাল ভাই, আপনাকে এই সফল মানুষগুলোর পেছনে কি কি বিষয়গুলো জড়িত? এই সফল উদ্যোক্তাগুলিকে আগে আমরা ফাইন্যান্সিয়াল সাপোর্ট বলেন বা ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস বলেন, অ্যাক্সেসের আওতায় তারা ছিল না, এক সময় ছিল না, এবং তার মনের ভিতরে যত ইনোভেশন বলেন, উদ্যোগ বলেন, সেটাকে সে কাজে লাগাতেও তখন পারতো না, ভাবতই না। কিন্তু আমরা যখনই এই হিল ট্র্যাক্স বলেন বা বাংলাদেশের যে কোনো কর্নারে আমরা গেছি এই ফাইন্যান্সিং নিয়ে এবং ফাইন্যান্সের সাথে প্রশিক্ষণ নিয়ে, তাদের প্রযুক্তি নিয়ে তাদের ক্যাপাসিটি বিল্ডিং তখন হলো এবং তারা স্বপ্ন দেখতে শুরু করলো। অনেকেই অর্থায়ন নিয়ে থাকে আপনাদের কাছে, কিন্তু প্রকৃত উদ্যোক্তায় রূপান্তরিত হওয়ার সংখ্যা কিন্তু খুব বেশি নয়। এই ধরনের যারা প্রায় 10 লক্ষ 20 লক্ষ টাকা কাজ করতে পারে, 20 লক্ষ টাকা পুঁজি ব্যবহার করতে পারে। এন্টারপ্রেনারের কিন্তু কিছু কিছু কোয়ালিটি লাগে, আপনার ক্যারেক্টারিস্টিক্স আছে তার কিছু। সেই ক্যারেক্টারিস্টিক্সের পিছনে ধরেন আপনি দেখবেন যে কিছু কিছু উদ্যোক্তা পড়াশোনার সাথে লিঙ্ক নাই, সেরকম বুঝে না, বা আমি যে ক্যাপাসিটি তাকে দিতে চাচ্ছি সেটা তার গ্রহণ করার সামর্থ্যটা, হ্যাঁ, সেই কারণে আপনি এখন একটু স্লো দেখছেন। কিন্তু এইটা এখন যেভাবে আমরা আগাচ্ছি, ধরেন একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে বা একটা ফ্যামিলি অ্যাপ্রোচ নিয়ে আমরা আগাচ্ছি, যে টোটাল ফ্যামিলিটাকে উদ্যোগে কীভাবে সম্পৃক্ত করা যায়, তখন দেখবেন যে ওই ফ্যামিলির বাচ্চা বা ফ্যামিলিতে একটু যে আগামী জেনারেশনে আসবে তাকে পড়াশোনা এবং তাকে যে বিষয়গুলি আমরা এই উদ্যোগের ভিতর দিয়ে শিখাচ্ছি, সে কিন্তু ইজিলি এটা ক্যাচ করতেছে। এবং এই ঘটনাটা আপনি দেখবেন যে আগামী 5 বছর 7 বছর পরে একটা বিরাট আপনার একটা এফেক্ট হিসেবে প্রভাব হিসেবে। জনাব মশিউর রহমান, পল্লিকা মশক ফাউন্ডেশন পাহাড় অঞ্চলে, ওই অঞ্চলে পার্বত্য চট্টগ্রামে কাজ করছে বিগত বেশ 1 দশক যাবৎ। এই যে সমতলে কাজ করা এবং পাহাড়ি অঞ্চলে কাজ করার মধ্যে তো পার্থক্য রয়েছে। তা আপনি একটু বলবেন আমাদের যে কি কি বিষয় লক্ষ্য করতে হয় পাহাড়ি অঞ্চলে যখন আপনারা কাজ করতে যান? এখানে আমরা যখন পিকেএসএফ সরাসরি কাজ করে না, কাজে আমাদের এখানে কাজ করার জন্য আমাদের একটা মাধ্যম লাগে, আমরা পার্টনার অর্গানাইজেশন বলি, তাদের সাথে আমরা ওখানে মাঠে কাজ করি। তো ওই এলাকায় দেখা যাচ্ছে যে ওইখানে উদ্যোগটাই এমনি কম, কাজে লোকাল পার্টনার আমরা খুব কম পাই। এবং পাহাড়ি এলাকার সংস্কৃতি এবং তাদের যে পরিবেশ এবং এখানে অ্যাভেলেবিলিটি এটা কম। আপনি স্যার যদি প্রোগ্রাম ইমপ্লিমেন্টের দিকেও যান, দেখবেন যে স্যার ওখানে সব বাড়িঘরগুলো গুচ্ছ আকারে পাহাড়ের উপরে যাতায়াত, মনিটরিং, স্কেটার সব কিছু মিলে এক জায়গায় না, একটা পাহাড়ে আছে আবার গ্যাপ, সব কিছু মিলে ওখানে আমাদের যেতে একটু সময় লেগেছে। তো এখন আমাদের ওখানে অনেক সংস্থা এখন কাজ করে, আমরা স্থানীয় কিছু সংস্থা পেয়েছি। আমরা ওখানে দেখি যে ওই এলাকায় কাজ করতে গেলে যারা অভিজ্ঞ ওই এলাকার লোকের সাথে বুঝে, তাদের ভাষাটারও একটু পরিবর্তন আছে, তাদের চাহিদাটাও একটু পরিবর্তন আছে, এবং তাদের অনেক পুরাতন কিছু সংস্কৃতি আছে এবং কিছু জিনিস তারা তৈরি করে, এটার সাথে মিল করেই আমরা ওই এলাকায় কার্যক্রমগুলো ডিজাইন করি। ওখানে আরেকটা বড় ব্যারিয়ার ছিল যে পাহাড়িরা যেহেতু নিজেরা একটু মার্জিনালাইজড, তাদের ল্যাঙ্গুয়েজ বলেন বা তাদের সংস্কৃতি বলেন, এবং তাদের ওখানে পলিটিক্যাল সিচুয়েশনটা কিন্তু একটু ডিফারেন্ট, ফলে তারা এই ধরনের কর্মকাণ্ডে আসলে তারা নষ্ট হয়ে যাবে, এই ধরনের একটা ধারণা কিন্তু ছিল। সেই ধারণাটা কিন্তু আমরা পিকেএসএফ এবং আরও কিছু সোশ্যাল লিডার, আমাদের এমডি মহোদয় বন্ধু এখানে গেছেন পিকেএসএফের, এই ধারণাটাকে চেঞ্জ করলাম আমরা। এবং এই চেঞ্জটা হওয়ার ফলে যেটা হয়েছে যে পাহাড়িরাও এখন বুঝতে পারছে যে যদি আমরা ওই ট্রেনিং পাই, টেকনোলজি পাই এবং আমরা যদি অর্থায়ন পাই, তাহলে আমাদেরও কাজ করে পরিবর্তন করতে আমরা সক্ষম হব আর কি। ইকবাল ভাই, আপনি একটি পারিবারিক উদ্যোগের কথা বলছিলেন এবং ওই উদ্যোগে কিন্তু যেটা আমরা দেখলাম সবাই সম্পৃক্ত, এবং এখানে কিন্তু শিশুরাও সম্পৃক্ত। শিশু শ্রমে যেটা এখন সাংঘাতিকভাবে এটা নিয়ে কথা হচ্ছে, এবং আমরাও চাই না কোনো শিশু শ্রম এই উদ্যোগে সম্পৃক্ত হোক। সেদিক থেকে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করেন? যে স্কুলগুলি আমরা এখন চালাচ্ছি বিভিন্ন জায়গায়, ধরেন পিকেএসএফের সহায়তা, সেখানে তো একটা নতুন ইনোভেশন আসছে। এই ধরনের স্কুল তো কোথাও আগে আমরা দেখিনি,
যে যেই ছেলেগুলি স্কুলে পিছাইয়া থাকতেছে তাদেরকে আমরা সাপোর্ট দিয়া তার ইন্টারেস্টটা গ্রো করাই দিচ্ছি। ওটা সমৃদ্ধির আওতায়, সমৃদ্ধির কথা আওতায়। বলছেন। তাহলে আপনি দেখেন এগুলো কিন্তু ইনোভেশন শিশুদের জন্য আমাদের। আর বিশেষ করে শিশু শ্রমে যে বিষয়টা যেটা আমরা সাধারণত ডিসকারেজ করি, এটা হলো যে ঝুঁকিপূর্ণ শ্রমে যেন শিশুরা না আছে। এই উদ্যোগগুলিতে ঝুঁকিপূর্ণ কাজে আপনার শিশুরা ইনভলভ হচ্ছে এই ধরনের কিন্তু দেখবেন না। এবং আগামী দিনে তারাই আমাদের তো উদ্যোক্তা হবে। জি। তো সেটা আমাদের আরেকটা রিস্ক যাতে আমরা মিটিগেট করতে পারি। আর আমাদের তো এই ক্ষুদ্র উদ্যোগ নীতিমালা রয়েছে যেখানে এগুলোকে নিরুৎসাহিত করা হচ্ছে সমস্ত। বিশেষ করে স্যার যে শিশুরা স্কুলে যাবে এইটা কম্পালসারি। আমরা যখন পরবর্তী লোন দিই আমাদের সামাজিক কিছু ইন্ডিকেটর নেওয়া হয় যে এই বাসার স্বাস্থ্য কেমন, ওই পরিবারে বাচ্চারা যাদের স্কুলে যায় কিনা, মহিলাদের প্রেগনেন্ট মহিলাদের পরিচর্যা নেওয়া হয় কিনা, এইগুলো দেখার পরেই কিন্তু তার সবকিছু মিলেই তাকে বিশেষ করে পারগ্রসর যেটা সদস্য আছে এটা নির্ণয় করে। নরমাল পুঁজি সরবরাহ করার বিষয়টা আসে বেশি। পুঁজি বা পুঁজি এবং প্রশিক্ষণগুলো এগুলো এখন আগের চেয়ে এখন অনেক জোরালো ভাবে দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ জনাব মশিউর রহমান। আমরা আবার ফেরত আসবো আপনাদের কাছে। শুধু দর্শক মণ্ডলী, একটি বিরতি নিতে হচ্ছে এবং বিরতির সময় এবং বিরতির পরেও আমাদের সাথে থাকবেন। শুধু দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার পূর্বে আলোচনা করছিলাম পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহায়তায় ক্ষুদ্র উদ্যোগ সৃষ্টিকারী কার্যক্রম সম্পর্কে। জনাব মশিউর রহমান, যে কেউ তো এই ক্ষুদ্র উদ্যোগ কার্যক্রমের আওতায় আসতে পারে না, একটি গাইডলাইন রয়েছে, একটি নীতিমালা রয়েছে। কোন প্রতিষ্ঠান পিকেএসএফ এর আওতায় এই কর্মসূচিটা গ্রহণ করতে পারে? প্রায় 200-র উপরে অ্যাক্টিভ পিও আছে এবং 270টা আমাদের টোটাল পার্টনার অর্গানাইজেশন। এর মধ্যে যে সংস্থাগুলো 3 বছর ধরে ক্ষুদ্র ঋণ, আগে যেটা আমরা বলতাম, আমরা এখন অগ্রসর ঋণগুলো এগুলো ভালোভাবে চালাচ্ছে যারা, তারা এই কার্যক্রমে আওতায় আসতে হবে এবং তাদের কমপক্ষে 20 লক্ষ টাকা নিজস্ব তহবিল থাকতে হবে। অর্থাৎ আমাদের কার্যক্রম চালানোর পরে নিজস্ব ইকুইটি যেটা আমরা বলি, এটা 20 লক্ষ টাকা থাকতে হবে এবং 3 বছরের তার মাইক্রো ক্রেডিট চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। জাগরণ যে লোনটা ছিল 3 বছর চালানোর পরে এখন অগ্রসর আসবে। এই অগ্রসর করার পেছনে কি কোনো কারণ আছে কিনা? অর্থাৎ ক্ষুদ্র উদ্যোগ কার্যক্রমটা এখন অগ্রসর নামে অভিহিত করা হচ্ছে। বর্তমান যে চেয়ারম্যান মহোদয় আছেন ডক্টর কাজী খলিকুজ্জামান স্যার আসার পরে আমাদের এর আগে যত প্রোগ্রাম নেওয়া হতো সবগুলো অর্থ নিয়ে হতো, ক্ষুদ্র ঋণ, ক্ষুদ্র বীমা, সব ক্ষুদ্র ক্ষুদ্র, কিন্তু মানুষ ওর মধ্যে ছিল না। যেমন উদ্যোগেও বলতেছিলাম, মানুষটা ছিল না, উদ্যোগটা ছিল, কার্যক্রমটা ছিল। আসলে আমরা মানুষকে সামনে নিয়ে আসছি, মানব মর্যাদার কথাটা উনি বলেন এবং এই জন্য আমরা মানুষকে সামনে নিয়ে আসছি। যে অগ্রসর মানে যে মানুষটা অগ্রসর হয়েছে তাকে নিয়ে আমার কাজটা, তার সাথে অর্থায়ন লাগতে পারে, টেকনোলজি লাগতে পারে, অন্য কিছু লাগতে পারে, কিন্তু মানুষটাকে আমরা সামনে নিয়ে আসছি। কোন সদস্যরা, অর্থাৎ কোন ব্যক্তি, সব ব্যক্তি আপনার উদ্যোক্তা হবে না, কাকে আপনারা এই ক্ষুদ্র উদ্যোক্তা বা অগ্রসর যেটা বলা হলো অগ্রসর কর্মসূচির আওতায় আপনার আসবে? সার্বিক বিহেভিয়ার বা তার সার্বিক ক্যাপাসিটিটা কিন্তু আমরা অ্যাসেস করি, সক্ষমতাটা অ্যাসেস করেন আপনারা, এবং প্রতিনিয়তই তাদেরকে আমরা দেখছি যে তারা কি সামনের দিকে আগায় যাওয়ার যোগ্যতা অর্জন করছে কিনা বা বৈশিষ্ট্যগুলি তার ভিতরে আছে কিনা। যখনই আমরা দেখতে পাচ্ছি যে বৈশিষ্ট্য আছে, তখন তার ভিতরে কিন্তু অটো একটা ডিমান্ড ক্রিয়েট হচ্ছে। অটো, যেহেতু সে বড় হতে চায়, তার স্বপ্ন হলো সামনের দিকে যাওয়া বা অগ্রসর, যে কথাটা এখন পিকেএসএফ আমরা নিয়ে আসছি যে অগ্রসর সদস্যগণ, তো এরা আসলেই অগ্রসর হওয়ার জন্য স্বপ্ন আপনার প্রসেসের ভিতর দিয়েই তারা দেখতে থাকে। তখন এই সদস্যগুলিকে আমরা চিহ্নিত করি। আমাদের সংস্থার ক্যাপাসিটি হলো যে এই অগ্রসর সদস্যটার সার্বিক বিষয়টা ডিল করার মতো আবার আমাদের অগ্রসর কর্মী কর্মকর্তা বাহিনী আছে কিনা সেটা কিন্তু আমরা একটা বিষয়। কাজে এটা এককভাবে শুধু কর্মী আছে বাট অগ্রসর নাই বা অগ্রসর আছে কিনা, এটা দুইটা দিকে আমরা বেসিক যেটা দেখি, আসলে যখন এই ছোট ছোট কর্মকাণ্ডগুলো ফ্যামিলির মধ্যে একটা মূল কর্মকাণ্ডের দিকে ধাবিত হয় এবং অর্থনৈতিক অবস্থাটা একটা বড় হয়, যে ফ্যামিলির মূল আয়ের সোর্স হয়, তখন এদেরকে আমরা অগ্রসর বলি। আর্থিক লোন দেওয়ার জন্য 30,000 টাকার উপরে লোনগুলোকে আমরা, এবং কত টাকা পর্যন্ত? এটা 10 লাখ টাকা পর্যন্ত, 10 লক্ষ টাকা পর্যন্ত আপনারা দিচ্ছেন। তারপরে তার নিজস্ব ইকুইটি এটা থাকতে পারে, সেটা আপ টু 15 লক্ষ টাকার কথা বললো। এখানে তো একটা ঝুঁকিও থাকে, সেই ঝুঁকি নিবারণের জন্য কি ব্যবস্থাটা আপনারা করেন? ঝুঁকিটা আপনি অ্যাকচুয়ালি আমরা মানে প্রতিনিয়তই কিন্তু অ্যাসেস করি এবং ঝুঁকি ম্যানেজমেন্টটা আপনি ইনবিল্ট, এটাকে সেপারেট আমরা দেখি না। তবে ঝুঁকি নিরসনের জন্য এখন যেরকম কতগুলি সিস্টেম আমরা নিয়ে আসছি, এটাও আমরা ইনোভেশন আনছি, যে
ইভেন মাইক্রো ইন্স্যুরেন্স যেটা আপনি ধরেন, জি। মাইক্রো ইন্স্যুরেন্সটাকে আমরা লিঙ্ক করছি কিন্তু, এই যে হ্যাঁ, এটাই শুনতে চাচ্ছিলাম। এবং মাইক্রো ইন্স্যুরেন্সটা আসছে আমাদের এই ঝুঁকিকে মাথায় রেখেই, যে একটা উদ্যোক্তা যে কোনো মুহূর্তে ঝুঁকিতে পড়ে সে বসে যেতে পারে। জি। আবার দেখেন এই মাইক্রো ইন্স্যুরেন্সের পরে আবার রিফাইন্যান্সিং আসছে, তার সিজনাল ফাইন্যান্সিং আসছে, এবং তার স্পেশাল ফাইন্যান্সিং আসছে, দুর্যোগকালীন ফাইন্যান্সিং আসছে। তার মানে তাকে আমরা এমন একটা সেফটি নেটে ফেলি যে সেফটি নেট তাকে একটার পর একটা ফেল করার ক্ষেত্রে মানে ফেল সে করবে না। করবে না। আমরা 3R পদ্ধতির জন্য বলছি যে রিডিউস করতে হবে, ইউজ করতে হবে, রিসাইকেল করতে হবে। এদিকে কিছু ঝুঁকিটা আমরা কিন্তু এন্টারপ্রাইজে কমাচ্ছি। আর একটা আর্থিক ঝুঁকি যেটা ইকবাল ভাই বললেন, যেটা হলো বিমা নিয়ে আসছে। যেমন আমাদের এখন স্যার যে বিশেষ করে পশু বিমাটা, এটা তো আমরা সাকসেস হয়েছে, খুবই সফলতার সাথে এটা হচ্ছে, এখন যদি বাস্তবায়িত হচ্ছে। পিকেএসএফ কোনো সময় আরেকটা বিমার এই ব্যবস্থাটা নেয়, যে এন্টারপ্রাইজ বিমাটা আমরা যদি করতে পারি এবং এরকম ক্ষুদ্র বিমা নিয়ে যে আরেকটা প্রতিষ্ঠান করা যেত, তাহলে মনে হয় আমরা আমাদের দেশের এখন জিডিপিতে 25% এই ছোট ছোট কটেজ ইন্ডাস্ট্রি এগুলো অবদান রয়েছে। এটা আরো বড় হতো। এবং আমার মনে হয় যে 7% গ্রোথের যে কথাটা বলা হয়, এটা আরো বেড়ে টেনে চলে যায় 2021-এ। এটা করতে গেলে আপনাকে স্যার একটা বিমার ব্যবস্থা রাখতেই হবে। করতেই হবে। এই যে যে পিকেএসএফ এর দৃষ্টিভঙ্গি যে পরিবর্তনশীল যেটা হলো আর কি, আপনারা সহযোগী সংস্থা পর্যায়ে কতটা এটা প্রস্তুত ছিলেন এটা গ্রহণের জন্য? এক সময় খুব কন্ডিশন ওয়েতে চলছে, আবার এক সময় একটু লিবারেল ওয়েতে গেছে, আবার সে একটা কম্প্রিহেন্সিভ আইডিয়াকে প্রমোট করছে। তো যেহেতু পিকেএসএফ এর রোলটা, আমরা যারা সহযোগী সংস্থা তাদের গ্রোথের ক্ষেত্রে, তাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, শুধু অর্থায়ন না, সে তো প্রাতিষ্ঠানিক ক্যাপাসিটি বিল্ডিং করছে। সেটা এখন যে দৃষ্টিভঙ্গিটা পিকেএসএফ আছে, এটা আমি পদক্ষেপে নির্বাহী পর্যায়ে এটাকে মানে চরমভাবে অ্যাপ্রিসিয়েট করি। এই জন্য যে আমাদের মূল লক্ষ্য হলো দারিদ্র্য বিমোচন। দারিদ্র্য বিমোচনে আপনার একক সিঙ্গেল কোনো কিছু দিয়ে আমরা পারবো না, বহুমাত্রিক ইন্টারভেনশন লাগবেই। আর দ্বিতীয় হলো যে অ্যাপ্রোপ্রিয়েট ফাইন্যান্সিং লাগবে। এবং এখন ক্ষুদ্র ঋণটা প্রতিস্থাপিত হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট ফাইন্যান্স। অ্যাপ্রোপ্রিয়েট ফাইন্যান্সিং, এই অ্যাপ্রোপ্রিয়েট কথাটা কিন্তু আমরা আগে ব্যবহার করতাম না, এখন কিন্তু আমরা ব্যবহার অর্থ হচ্ছে যার যা লাগে। যা যা লাগে স্যার, এই জিনিসগুলি এখন দেখবেন আরও এক্সপিরাইট করবে। আপনি যদি দেখেন যে এন্টারপ্রাইজ, স্মল এন্টারপ্রাইজগুলি কিন্তু টোটাল বাংলাদেশে প্রায় 70-80 লক্ষ এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছে। আর এই প্রত্যেক ক্ষুদ্র উদ্যোগের সাথে কিন্তু আপনি যদি অ্যাভারেজ দেখেন 3টা, 4টা, 5টা, 7টা এমপ্লয়মেন্ট সৃষ্টি হচ্ছে। এবং এই জায়গাগুলিতে আমরা যেভাবে কাজ করছি এবং পিকেএসএফের যে দৃষ্টিভঙ্গিটা আপনার আসছে এখন, সেটা ডেফিনেটলি এই কান্ট্রি কনটেক্সটে বলেন আমাদের কর্মক্ষেত্রে এটা প্রয়োজন ছিল। বর্তমান সমৃদ্ধি প্রকল্পটা, কর্মসূচিটি প্রায় 150টি ইউনিয়নে বিস্তৃত রয়েছে, এবং যেখানে শুধু পুঁজি না, যেটা বলা হলো অ্যাপ্রোপ্রিয়েট ফাইন্যান্সিং, প্রশিক্ষণ, এবং সেখানে স্বাস্থ্য অবকাঠামোগত কর্মসূচি রয়েছে। এটা আস্তে আস্তে কতটুকু সম্প্রসারণের সুযোগ রয়েছে বলে আপনি মনে করছেন? একটু ছোট্ট করে এন্ডেসটা বলে নি স্যার। আমাদের বর্তমান চেয়ারম্যান মহোদয় আসার পরেই পিকেএসএফ একটা চেঞ্জ আসছে। অনেকে বলে যে পিকেএসএফ এর লাইনে আসছে, মানে আসলে যখন যে সময়টা দরকার ছিল, আমরা কিন্তু মাইক্রো ক্রেডিট পিকেএসএফ আগে থেকেই অনেক চেঞ্জ আনছি। আমরা সেকেন্ড জেনারেশন ক্রেডিটে চলে আসি, বহুমুখীকরণ যেটা বলা হয়। টোটালি দারিদ্র দূরীকরণের যে কনসেপ্টটা ছিল, চেয়ারম্যান স্যার আসছে, 2টা চেঞ্জ আসছে। একটা আসছে যে মানুষকে সামনে নিয়ে আসে, মানব মর্যাদা, আর এবং মানুষ কেন্দ্র করে চিন্তা। দ্বিতীয়টা হচ্ছে ডেভেলপমেন্ট ইজ দ্য পলিটিক্যাল প্রসেস। এবং যে কারণে সমৃদ্ধির কার্যক্রমটা ব্যাপকভাবে আলোচিত এবং ব্যাপকভাবে মাঠ পর্যায়ে এটা সমাদৃত হয়েছে। 2টা, স্বাস্থ্য ও শিক্ষা, আপনি যেটা গ্রুপ ভাগ করা আছে, শিশুদের জন্য শিক্ষালয়কে শিক্ষার ব্যবস্থা করা আছে, স্বাস্থ্য সবার জন্য ট্রেনিং, যাদের দরকার ইয়দের জন্য ট্রেনিং আছে, কর্মসংস্থান ব্যবস্থা আছে, ছোট ছোট যার প্রয়োজন, হ্যাঁ ঠিক সেইভাবে এই কার্যক্রমটাকে সাজানো হয়েছে। এবং পুঁজিটাও স্যার ওর সাথে বসে আলাপ করে একদিনে একটা ফ্যামিলি ডেভেলপমেন্ট প্ল্যান করতে হয়। এটা আসার পরে কিছু খরচ বেড়ে গেছে, কিন্তু প্রত্যেকটা কার্যক্রমে আমরা কস্ট রিকভারি মেথডটা রাখছি। আমি কিছু দেবো, সহযোগী সংস্থা দিবে, ইউনিয়ন পরিষদ যার যেটুকু দায়িত্বগুলো ভাগ করা আছে, এবং সদস্যও কিছু দিবে স্যার। এইভাবে করার পরে এখন আমাদের সংস্থাগুলো তার সারপ্লাসে একটা অংশ ব্যয় করছে, তারাও চাচ্ছে। এভাবে আমাদের বিশ্বাস যে এখন 150টাতে যাচ্ছে। অনেক সংস্থা এটা দেখেই স্বাস্থ্য প্রত্যেক ব্রাঞ্চে একজন করে স্বাস্থ্য সহকারে রেখে দিয়েছে, নিজের টাকায় চালাচ্ছে। জনগণও চলে আসছে, যেমন সোশ্যাল ক্যাপিটাল মোবিলাইজেশনের একটা সিস্টেম আছে। আপনিও ইচ্ছা করলে স্যার 100 টাকা থেকে 1000 টাকা দিতে পারেন একটা স্কুল চালানোর জন্য।
টোটালি আমার বিশ্বাস যখন সবাই এটা ইন্টিগ্রেটেড হয়ে যাবে, এটা এক সময় সবার প্রোগ্রাম হয়ে যাবে এবং কস্ট রিকভারি মেথড থাকবে এবং এটা সারা বাংলাদেশে আস্তে আস্তে, তবে সব পিকেএসএফ সম্ভব না, হবে। আস্তে আস্তে সবাই এটা গ্রহণ করবে বলে আমাদের বিশ্বাস। অনেক এইভাবে অনেক একটা অনেক ধন্যবাদ জনাব মশিউর রহমান, ধন্যবাদ ইকবাল ভাই আপনাকে এই সমৃদ্ধ আলোচনায় অংশগ্রহণের জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুধী দর্শক মণ্ডলী, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চাহিদা অনুযায়ী পুঁজি, প্রযুক্তি ও প্রশিক্ষণ প্রদান করে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করে চলেছে পিকেএসএফ। তারই ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান পরিবর্তনে অনন্য ভূমিকা রেখে চলেছে পিকেএসএফ এবং পিকেএসএফের সহযোগী সংস্থাসমূহ। ভবিষ্যতেও পিকেএসএফ পার্বত্য অঞ্চলের সকল প্রকার সহায়তা অব্যাহত রাখবে সে প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।